যকৃত। ওকে, মাথায় রাখবা। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবা প্রোটিন বিভাগ থেকে, যে আমাদের প্লাজমা বা রক্তরসে যত প্রোটিন পাওয়া যায় সব প্রোটিনই কে তৈরি করে? যকৃত। একটা বাদে, সেটা হচ্ছে গামা গ্লোবিউলিন। তাহলে মাথায় রাখবা আমাদের যত প্লাজমা প্রোটিন আছে, আমাদের রক্তের যত প্রোটিন আছে সব প্রোটিন কে তৈরি করতেছে? যকৃত। একমাত্র কোনটা বাদে? গামা গ্লোবিউলিন। এখন যদি আমি তোমাকে কোশ্চেন করি যে রক্ত জমাট বাঁধার ফ্যাক্টর কে তৈরি করে, তুমি খেয়াল করো রক্ত জমাট বাঁধার ফ্যাক্টর কিন্তু আসলে এক প্রকার প্রোটিন। তাহলে কে তৈরি করবে? যকৃত। তার মানে আমাদের রক্তে যত প্রকার প্রোটিন আছে একমাত্র গামা গ্লোবিউলিন বাদে সব কে তৈরি করতেছে? যকৃত। ঠিক আছে? ওকে, তাহলে এটা আমরা পারবো। এবার আসো আর একটা পয়েন্ট পড়বো, দুইটা পয়েন্ট। একটা হচ্ছে হিমোগ্লোবিনের ভাঙন। মানে হিমোগ্লোবিন কই থাকে? লোহিত রক্তকণিকার ভিতরে। আচ্ছা, লোহিত রক্তকণিকার আয়ু কয় মাস? 4 মাস বা 120 দিন। আচ্ছা, এই 4 মাস বা 120 দিন পরে কি হয় জানো? এই 4 মাস বা 120 দিন পরে লোহিত রক্তকণিকা ভেঙে যায়। ভাঙলে কি হবে? সেখান থেকে হিমোগ্লোবিন বের হয়ে আসবে। আচ্ছা, হিমোগ্লোবিন বের হয়ে আসার পর কি হবে? হিম আর গ্লোবিন তাদের ব্রেকআপ হয়ে যাবে, অর্থাৎ ব্রেকডাউন, তাদের ব্রেকডাউন হয়ে যাবে, অর্থাৎ হিম আর গ্লোবিন আলাদা হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, গ্লোবিন হচ্ছে এক প্রকার প্রোটিন। সে করবে কি, মানে অ্যামিনো অ্যাসিড, সে প্রোটিন তৈরি করবে, মানে সে চলে যাবে। বাকি থাকলো কে? হিম। খেয়াল করে দেখো, গ্লোবিন চলে গেছে, তার সাথে আমাদের কোনো কাজ নেই, কে বাকি আছে? হিম। আচ্ছা, হিমের ভেতরে থাকে আয়রন। আয়রন করবে কি? হিমের ভেতর থেকে বের হয়ে আসবে। তখন বাকি যে অংশটা থাকবে সেখান থেকে তৈরি হবে বিলিভার্ডিন। এই বিলিভার্ডিনের রং কি? মনে রাখবা সবুজ। ওকে, আচ্ছা, এই বিলিভার্ডিন থেকে তৈরি হবে বিলিরুবিন। এই বিলিরুবিনের রং কি? হলুদ। যাদের জন্ডিস হয় তাদের আসলে লোহিত রক্তকণিকা ভেঙে প্রচুর বিলিরুবিন তৈরি হয়, যে কারণে তাদের দেখবা ত্বক, চোখ সব হলুদ হয়ে যায়। ঠিক আছে, মনে থাকবে। তাই যদি পরীক্ষায় আসে বিলিভার্ডিনের রং কি, অ্যান্সার কি? সবুজ। বিলিরুবিনের রং কি, অ্যান্সার কি হবে? হলুদ। ওকে, রুবি হলুদ। আচ্ছা, এরপর আসো হরমোন ব্রেকডাউন। এখন হরমোনের ব্রেকআপ হবে, ব্রেকডাউন হবে। ঠিক আছে? আচ্ছা, মনে রাখবা আমাদের শরীরে যত হরমোন আছে তারা সবাই কম বেশি যকৃতে ভাঙে। এখন দুইটা হরমোন আছে তারা খুব দ্রুত ভাঙে। আমরা মনে রাখবো একটা প্রিপোজিশন অ্যাট দিয়ে, এ দিয়ে অ্যালডোস্টেরন আর টি দিয়ে টেস্টোস্টেরন। ঠিক আছে? তো যকৃতে কোন দুইটা হরমোন দ্রুত ভাঙে? অ্যান্সার কি হবে? অ্যালডোস্টেরন আর একটা হচ্ছে টেস্টোস্টেরন। দেখো আমাদের অনেক বড় পড়া কিন্তু হয়ে গেছে, তোমরা একটু জোরে একটা শ্বাস নাও, ব্রেনে অক্সিজেন পাঠাও, আমি তোমাদের একবার সব ক্লিয়ার করে বলতেছি। ওকে, আচ্ছা, খেয়াল করে দেখো, প্রথমে কার্বোহাইড্রেট বিপাক। এখান থেকে আমরা পড়বো হচ্ছে প্রথমে গ্লাইকোজেনেসিস। তাহলে যকৃত যখন গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি করে এই প্রক্রিয়াকে বলা হয় গ্লাইকোজেনেসিস। এই প্রক্রিয়া কোন হরমোন সাহায্য করবে? ইনসুলিন। জাস্ট পরীক্ষায় যে কোশ্চেনগুলো আসতে পারে আমি তোমাদের জাস্ট ওই পয়েন্টগুলো বলতেছি। ওকে, আচ্ছা, আর যখন গ্লুকোজ কমে যায় তখন যকৃত করে কি? যেসব নন কার্বোহাইড্রেট উপাদান থাকে, ধরো অ্যামিনো অ্যাসিড, লিপিড, ওই সব জায়গা থেকে নতুন করে গ্লুকোজ তৈরি করে। এই যে নতুন করে গ্লুকোজ তৈরি করতেছে এই প্রক্রিয়াটাকে বলা হয় গ্লুকোনিওজেনেসিস। ওকে, এবার আসো প্রোটিন বিপাক। আচ্ছা, যকৃত করবে কি? যে অ্যামিনো অ্যাসিড আমাদের দরকার নেই সেই অ্যামিনো অ্যাসিডকে শরীর থেকে বাদ দিয়ে দিবে। এই প্রক্রিয়াটার নাম কি? ডিঅ্যামিনেশন। তাহলে অ্যামিনো অ্যাসিড বাদ দিয়ে দিল, সেই প্রক্রিয়ার নাম কি? ডিঅ্যামিনেশন। আচ্ছা, এরপর যকৃত কি করে? অর্নিথিন চক্রের মাধ্যমে ইউরিয়া তৈরি করে। কি করবে? অর্নিথিন চক্রের মাধ্যমে ইউরিয়া তৈরি করে। তাহলে পরীক্ষায় আসতে পারে কোন চক্রের মাধ্যমে ইউরিয়া তৈরি হয়? অ্যান্সার কি হবে? অর্নিথিন চক্র। আচ্ছা, ইউরিয়া কোন চক্রের মাধ্যমে তৈরি হয়? অর্নিথিন চক্র। অর্নিথিন চক্রের মাধ্যমে কি তৈরি হয়? ইউরিয়া। কোথায় তৈরি হয়? যকৃতে। তোমাদের হাত নিষ্পিস করবে বৃক্কে দাগানোর জন্য, কিন্তু অ্যান্সার কি হবে?
যকৃতে। আচ্ছা, এরপরে আসো প্লাজমা প্রোটিন। মনে রাখবা একটা মাত্র প্লাজমা প্রোটিন বাদে বাকি সব যকৃতে তৈরি হয়। কোনটা বাদে? গামা গ্লোবিউলিন। কোন প্লাজমা প্রোটিন বাদে বাকি সব যকৃতে তৈরি হয়? গামা গ্লোবিউলিন। ঠিক আছে, ওকে। এরপরে আসো হিমোগ্লোবিনের ভাঙন। তাহলে কি হবে? 120 দিন বা 4 মাস পরে হিমোগ্লোবিন ভাঙবে, ভেঙে হিম আর গ্লোবিন তৈরি করবে, গ্লোবিন চলে যাবে, হিম থেকে আয়রন বের হয়ে আসবে, তখন কি তৈরি হবে? বিলিভার্ডিন। বিলিভার্ডিনের রং কি? সবুজ। বিলিভার্ডিন থেকে কি তৈরি হবে? বিলিরুবিন, তার রং কি? হলুদ। শেষ। এরপর আসি হরমোনের ভাঙন। দুইটা হরমোন আছে খুব দ্রুত ভাঙে। কোন দুইটা হরমোন? আমরা মনে রাখবো এট দিয়ে, এ দিয়ে অ্যালডোস্টেরন আর টি দিয়ে টেস্টোস্টেরন। ঠিক আছে, তাহলে দেখো আমরা কিন্তু অনেক বড় পড়া পড়ছি। এখন বলো আমাকে এইটুক থেকে কারো কোনো সমস্যা আছে কিনা? পারবা সবাই এখান থেকে কোশ্চেন? তাহলে আমরা এখান থেকে পড়ে কি বুঝছি জানো? এটাই বুঝছি যে পরীক্ষার আগে কোনো প্রকার ডায়েট করা যাবে না, পরীক্ষার সময় বেশি বেশি খাইতে হবে। কারণ তোমার ব্রেনের একমাত্র খাবার হচ্ছে গ্লুকোজ। তুমি যদি ব্রেনকে খাবার না দিয়ে খালি পড়তেই থাকো পড়তেই থাকো পড়তেই থাকো, ব্রেন তো ওই পড়া ঢুকাবে না। সে বলবে আগে খাবার দে, তারপর আমি পড়বো। ঠিক আছে, তাহলে করবা কি? যখনই পড়তে বলবা সাথে খাবার নিয়ে বসবা। খেয়াল করে দেবো, অনেক সময় পড়তে পড়তে হুট করে ঝিম চলে আসে, পড়া মাথায় ঢুকে না, সঙ্গে সঙ্গে একটা মিষ্টি খাবা। ঠিক আছে, তখন দেখবা কি পড়া আবার মাথায় ঢুকতেছে। তাহলে অবশ্যই 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 খাওয়া দাওয়া করবা। খবরদার এই কাজ করবা না যে খাবো না খাবো না খাবো না। ওকে, এবার আসো অগ্নাশয়ের গঠন। এটা একদম দুধ ভাত সোজা জিনিস। ওকে, আচ্ছা খেয়াল করে দেখো, প্রথমে আছে যে অগ্নাশয়। এই যে এটা হচ্ছে আমাদের অগ্নাশয়, আমরা ছবিতে দেখি। দেখো, এটা হচ্ছে আমাদের ডিউডেনাম, আর এটা হচ্ছে আমাদের স্প্লিন বা প্লিহা। তাহলে অগ্নাশয় কোথায় অবস্থিত? দেখো, ডিউডেনাম আর প্লিহার মাঝখানে সে সুন্দর মতো শুয়ে আছে। আচ্ছা, তাহলে খেয়াল করে দেখো অগ্নাশয় কতটুকু লম্বা? 12 সেন্টিমিটার। কতটুকু চওড়া? 5 সেন্টিমিটার। ওকে, তাহলে অগ্নাশয় 12 সেন্টিমিটার লম্বা, অগ্নাশয় 5 সেন্টিমিটার চওড়া। এবার আসো, অগ্নাশয় হচ্ছে এক প্রকার মিশ্র গ্রন্থি। তো তোমরা সবাই জানো মিশ্র মানে কি, অর্থাৎ এর ভিতর বহিঃক্ষরা অংশ আছে আবার অন্তঃক্ষরা অংশ আছে। অর্থাৎ এখান থেকে এনজাইমও নিঃসৃত হয়, এখান থেকে হরমোনও নিঃসৃত হয়, তাই না? আচ্ছা, আমাকে বলতে পারবা কোন অংশ থেকে এনজাইম নিঃসৃত হয়, কোন অংশ থেকে হরমোন? এটা কে আমাকে বলতে পারবা যে যকৃতের কোন অংশ থেকে কি নিঃসৃত হয়? ভেরি গুড। আমরা জানি অন্তর মানেই হচ্ছে মন। তাহলে অন্তঃক্ষরা অংশ থেকে হরমোন আর বহিঃক্ষরা অংশ থেকে হচ্ছে এনজাইম। যেহেতু অগ্নাশয়ের ভিতর বহিঃক্ষরা অন্তঃক্ষরা দুইটা অংশই আছে, এই কারণে অগ্নাশয়কে বলা হয় মিশ্র গ্রন্থি। ঠিক আছে, আচ্ছা এরপর আসো, খেয়াল করে দেখো, এই যে মোটা জায়গাটা হচ্ছে, আমরা সবসময় বলি মাথা মোটা, তাহলে মোটা জায়গাটা হচ্ছে মাথা। এরপর জায়গাটা হচ্ছে দেহ, আর এই চিকন জায়গাটা হচ্ছে লেজ। তাহলে খেয়াল করো, মাথা থাকে কোন দিকে? মাথা থাকে হচ্ছে ডিউডেনামের দিকে। লেজ থাকে কোন দিকে? লেজ থাকে হচ্ছে প্লিহার দিকে। আর আমরা আগেই পড়ছিলাম যে অগ্নাশয়ের ভিতর দিয়ে যে নালীটা বের হয়, সেই নালীটার নাম হচ্ছে অগ্নাশয় নালী, বা আরেকটার নাম হচ্ছে উইরসাং নালী। তো যদি পরীক্ষায় আসে উইরসাং নালী কোথায় থাকে, অ্যান্সার কি হবে? অগ্নাশয়। ওকে, আচ্ছা এবার আসেন, এখন আমি যদি এই অগ্নাশয়টাকে, এই জায়গাটাকে কেটে এনে একটু জুম করে দেখি, তাহলে কি দেখবো জানো? যে এই যে একটা অংশ, যে অংশের ভিতরে নালী আছে, তাহলে এটা হচ্ছে বহিঃক্ষরা অংশ, অর্থাৎ তার বাইরে যাইতে হবে, এই কারণে নালী দিয়ে সে বাইরে চলে যায়। তাহলে এটা হচ্ছে বহিঃক্ষরা অংশ, বহি মানে বাইরে যাব, এই কারণে তার ভিতর নালী আছে, গেল। আর দেখবো একটা অংশ আছে, দেখো এই যে লাল অংশ, যেটা যে সবগুলা কোষ একসাথে মিলে গুচ্ছের মতো চুপচাপ বসে আছে, মানে অনেকগুলো কোষ মিলে একটা দ্বীপের মতো তৈরি করে বসে আছে। তো এই দ্বীপের মতো অংশটাই হচ্ছে অন্তঃক্ষরা অংশ, সে ভিতরে চুপচাপ বসে আছে অন্তরের ভিতরে। তো এই যে দ্বীপের মতো অংশটা, এটাকে বলা হয় আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স।
আইলেট মানে হচ্ছে দ্বীপ। ল্যাঙ্গারহ্যান্স সাহেব হচ্ছে নাকি আবিষ্কার করছে, এই কারণে বলা হয় আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। ওকে, তার মানে ধরো যদি পরীক্ষায় আসে যে সেন্ট মার্টিন দ্বীপপুঞ্জ কোথায় পাওয়া যায়, অ্যান্সার কি হবে? বঙ্গোপসাগরে। আর যদি আসে যে ল্যাঙ্গারহ্যান্স সাহেবের দ্বীপপুঞ্জ কোথায় পাওয়া যায়, অ্যান্সার কি হবে? অগ্ন্যাশয়ে। ওকে, তাহলে আইল্যান্ডস অফ ল্যাঙ্গারহ্যান্স কোথায় পাওয়া যাচ্ছে? অগ্ন্যাশয়। এই দেখো। ওকে, আচ্ছা, এরপর খেয়াল করো, তাহলে এই যে অন্তঃক্ষরা অংশ বা আইল্যান্ডস অফ ল্যাঙ্গারহ্যান্স, এই আইল্যান্ডস অফ ল্যাঙ্গারহ্যান্সে আমরা যদি দেখি, দেখব 4 ধরনের কোষ আছে। তাহলে অগ্ন্যাশয়ের যে অন্তঃক্ষরা অংশ, মনে রাখবো অন্তঃক্ষরা অংশর নাম কি? আইল্যান্ডস অফ ল্যাঙ্গারহ্যান্স। তাহলে এই আইল্যান্ডস অফ ল্যাঙ্গারহ্যান্সে কয় ধরনের কোষ আছে? 4 ধরনের। প্রথমে আলফা, বিটা, পিপি, ডেল্টা। ঠিক আছে, আচ্ছা, আলফা অংশ থেকে কোন হরমোন নিঃসৃত হবে? গ্লুকাগন। আলফা থেকে গ্লুকাগন। দেখো গ্লুকাগন নামের ভিতরে গ্লুকোজ গ্লুকোজ ভাব আছে, তাহলে এর কাজ কি? এর কাজ হচ্ছে গ্লুকোজের পরিমাণ বাড়ানো। ঠিক আছে, আচ্ছা, এবার আসো বিটা কোষ। দেখো বিটা কোষ থেকে কি নিঃসৃত হবে? ইনসুলিন। খুবই ইম্পর্টেন্ট, বিটা কোষ থেকে কি নিঃসৃত হয়? ইনসুলিন। এর কাজ কি? গ্লুকোজ কমানো। তোমরা সবাই জানো যারা ডায়াবেটিসের পেশেন্ট, তাদের আসলে কি থাকে না? ইনসুলিন থাকে না, তাদের গ্লুকোজ বেশি থাকে। এই কারণে তারা করে কি? ইনসুলিন নেয়। ইনসুলিন নিলে কি হয়? গ্লুকোজটা কমে যায়। তাহলে ইনসুলিনের কাজ কি? আমরা সবাই জানি ইনসুলিনের কাজ হচ্ছে গ্লুকোজ কমানো, যে কারণে ডায়াবেটিসের পেশেন্টরা ইনসুলিন নেয়, তাই না? আচ্ছা, এরপরে খেয়াল করো পিপি। তাহলে পিপি সেলের কাজ কি? পলিপেপটাইড হরমোন নিঃসৃত করা। আচ্ছা, এরপর ডেল্টা। ডেল্টার কাজ কি? সোমাটোস্ট্যাটিন হরমোন নিঃসৃত করা। সোমাটোস্ট্যাটিনের কাজ কি? এই আলফা আর বিটা কোষের ক্ষরণকে নিয়ন্ত্রণ করা। শেষ, আমাদের প্রথম দুটা মোস্ট ইম্পর্টেন্ট মনে রাখবা। তাহলে আলফা কোষ থেকে কি নিঃসৃত হবে? গ্লুকাগন। কাজ কি? গ্লুকোজ বাড়ানো। বিটা কোষ থেকে কি নিঃসৃত হবে? ইনসুলিন। আমরা সবাই জানি ইনসুলিনের কাজ কি? গ্লুকোজ কমানো। পিপি। পিপি কি নিঃসৃত করবে? পলিপেপটাইড। ডেল্টা কোষ থেকে কি নিঃসৃত হবে? সোমাটোস্ট্যাটিন। সোমাটোস্ট্যাটিনের কাজ কি? এই আলফা আর বিটা কোষের ক্ষরণকে নিয়ন্ত্রণ করা। ওকে, তাহলে এইটুক পারা যাবে। আমি 5-10 সেকেন্ড টাইম দিচ্ছি। এইটুক একটু পড়ো, খুবই ইম্পর্টেন্ট। আলফা গ্লুকাগন, কাজ কি? গ্লুকোজ বাড়ানো। বিটা ইনসুলিন, কাজ কি? গ্লুকোজ কমানো। পিপি পলিপেপটাইড। ডেল্টা সোমাটোস্ট্যাটিন, কাজ কি? আলফা আর বিটা কোষের ক্ষরণ নিয়ন্ত্রণ করা। ওকে, হ্যাঁ, পিপি কে গামা সেল বলে। তাহলে পারা যাবে। আমি যাব পরের স্লাইডে। মুখস্থ মুখস্থ আমাদের বললাম না, এখন একটাই কাজ, মুখস্থ মুখস্থ মুখস্থ, রিভিশন রিভিশন রিভিশন। যদি রিভিশন না দাও, পরীক্ষা হলে যে এটাও ভুলে যাবা, যকৃত ডান দিকে থাকে না বাম দিকে থাকে। ঠিক আছে, এটাই হয়। ওকে, তাহলে আলফা গ্লুকাগন গ্লুকোজ বাড়ায়, বিটা ইনসুলিন গ্লুকোজ কমায়। শেষ। সোনার বাংলাদেশ। আচ্ছা, এটা আমরা আগেই পড়ে আসছি, এখন আমি এখানে পড়াচ্ছি না। আসো পিত্ত রস ও পিত্ত লবণের কাজ। কাজ থেকে আমাদের তেমন কিছু পড়তে হবে না, খালি হচ্ছে কি নিষ্কাশিত হয় আমরা একটু এই জিনিসটা পড়বো। ওকে, আচ্ছা, পিত্তরস কি নিষ্কাশন করে? দেখো আমরা একটা ছন্দ দিয়ে মনে রাখবো। আবার সেই কাজী, আমি জানি না সবাই কাজীর পিছনে কেন পড়ছে। দেখো, কাজী মারুফের কালো টাকা। তাহলে পিত্তরস কি নিষ্কাশিত করে শরীর থেকে? কাজী মারুফের কালো টাকা। ক দিয়ে কপার, জি দিয়ে জিঙ্ক, মারুফ দিয়ে মার্কারি, কালো দিয়ে কোলেস্টেরল, আর টাকা দিয়ে হচ্ছে টক্সিন। অর্থাৎ যে জিনিসগুলো আমাদের লাগে না সেই জিনিসগুলোকে পিত্তরস শরীর থেকে বের করে দেয়। যেমন কপার, জিঙ্ক, মারুফ দিয়ে হচ্ছে মার্কারি। মার্কারি মানে হচ্ছে পারদ। ঠিক আছে, তুমি দেখো ছোট বাচ্চাদের কিন্তু থার্মোমিটার দেয় না, কারণ ভুলে যদি পারদ খেয়ে ফেলে তাহলে কিন্তু অনেক সমস্যা হবে। তার মানে পারদ আমাদের শরীরের জন্য ক্ষতিকর। তাহলে এই মার্কারি বের করে দিতে হবে। কালো দিয়ে হচ্ছে কোলেস্টেরল, কোলেস্টেরল শরীরের জন্য খারাপ, বের করতে হবে। টক্সিন, টক্সিন হচ্ছে বিষ, তাহলে এটাও বের করতে হবে। তাহলে পিত্তরস কি কি নিষ্কাশিত করে আমরা কি দিয়ে মনে রাখবো? কাজী মারুফের কালো টাকা। সবাই জোরে বলো, কাজী মারুফের কালো টাকা। ক দিয়ে কপার, জি দিয়ে জিঙ্ক, মারুফ দিয়ে মার্কারি, কালো দিয়ে কোলেস্টেরল, টাকা দিয়ে টক্সিন। ওকে,
আমি জানি না এর থেকে সোজাভাবে পড়ানো সম্ভব কিনা, কিন্তু এভাবে পড়লে মনে থাকবে কপার, জিঙ্ক, মার্কারি, কোলেস্টেরল, একটা হচ্ছে টক্সিন। ওকে, আচ্ছা এরপর আসো পিত্ত লবণ কি শোষণ করে। মনে রাখবা পিত্ত লবণের কাজ সব লিপিড জাতীয় জিনিস নিয়ে। যেমন দেখো কি শোষণ করবে, এ ডি ই কে। মনে আছে এটা কোন জাতীয় ভিটামিন? এটা কিন্তু লিপিডে দ্রবণীয় ভিটামিন। ঠিক আছে, তাহলে পিত্ত লবণ কোন ভিটামিনকে শোষণ করবে? যারা লিপিডে দ্রবীভূত হয়, অর্থাৎ ভিটামিন এ ডি ই কে। আচ্ছা এরপর খেয়াল করো কাকে সক্রিয় করবে? লাইপেজ এনজাইমকে। দেখো লাইপেজ নামটা আসছেই লিপিড থেকে, তবে লাইপেজ কি করে? লিপিডকে পরিপাক করে। তাহলে দেখো পিত্ত লবণ কাকে সক্রিয় করবে? সেই লাইপেজকে। তাহলে পিত্ত লবণের কাজ কিন্তু সব চর্বি জাতীয় জিনিসের সাথে। কাকে শোষণ করে? যারা চর্বিতে দ্রবীভূত ভিটামিন অর্থাৎ অ্যাডেক, এ ডি ই কে। কাকে সক্রিয় করবে? যে লিপিডকে পরিপাক করে অর্থাৎ লাইপেজ। ওকে, তাহলে এই তিনটা জিনিস এখান থেকে মনে রাখবা। আমি 10 সেকেন্ড টাইম দিলাম, এই তিনটা পয়েন্ট একটু পড়ো। দেখো এই চ্যাপ্টারটা তো অবশ্যই অনেক ইম্পর্টেন্ট, কারণ অনেক ইনফরমেশন আছে, প্রচুর কোশ্চেন আসে, প্রচুর মানে প্রচুর, নিজেরাই দেখছো। যদি কম্পিনেন্ট বুকের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখো তাহলে দেখলে বুঝবা কি পরিমাণ কোশ্চেন আসছে। তাহলে অবশ্যই আমাদের মুখস্থ করতে হবে। ওকে, তাহলে পড়া হয়েছে কি নিষ্কাশন করে কাজী মারুফের কালো টাকা? কপার, জিঙ্ক, মার্কারি, কোলেস্টেরল, টক্সিন। মনে করবো আপু তোমার সাথে পড়তেছি, তুমি একা পড়তেছো না, তোমার একার কষ্ট না, আপু কষ্ট করতেছি। ওকে, আচ্ছা কি শোষণ করবে? লিপিডে দ্রবীভূত ভিটামিন, ভিটামিন এ ডি ই কে। কাকে সক্রিয় করে? লাইপেজ এনজাইমকে। ঠিক আছে, পারা যাবে? আমি আগাবো? হুম, আচ্ছা এরপর আসো যে আমাকে বলছিল আপু পানির পরিমাণ কিভাবে মনে রাখবো। আসো এভাবে মনে রাখবো, একসাথে পড়বো তাহলে মনে থাকবে। দেখো লালা রসে পানির পরিমাণ, এটা আমরা শুরুতেই মুখস্থ করে আসছি, মনে আছে না? 95.5 থেকে 99.5%। ওকে, আচ্ছা এরপরে আসো দেখো পানির পরিমাণ কিন্তু আস্তে আস্তে বাড়তেছে। তো প্রথমে পড়ছি লালা রস, গ্যাস্ট্রিক রসটা বাদ দাও, এরপর হচ্ছে পিত্ত রস, তারপরে অগ্নাশয় রস, আন্ত্রিক রস, সবার লাস্টে হচ্ছে গ্যাস্ট্রিক রস। তাহলে লালা রসে পানির পরিমাণ কতটুক? 95.5 থেকে 99.5%। পিত্ত রসে পানির পরিমাণ কতটুক? 97 থেকে 98%। অগ্নাশয় রসে সেই 98%। আন্ত্রিক রসে এর থেকে একটু বেশি, 98.5%। আর গ্যাস্ট্রিক রসে 99.45%। ঠিক আছে, তাহলে খেয়াল করো, আমিও পড়তেছি তোমার সাথে, তুমিও পড়ো। তাহলে পানির পরিমাণ লালা রসে কি পরিমাণ ছিল? 95.5 থেকে 99.5%। পিত্ত রসে 97 থেকে 98%। অগ্নাশয় রস ওই 98%। আন্ত্রিক রস একটু বাড়লো, 98.5%। আর গ্যাস্ট্রিক রস 99.45%। ঠিক আছে, ক্লিয়ার সবার? আরেকবার পড়ো, মুখস্থ হয়ে যাবে। আমি জানি তোমাদের ব্রেন অনেক ভালো, মাশাল্লাহ। তাহলে লালা রস হচ্ছে 95.5 থেকে 99.5%, পিত্ত রস 97 থেকে 98%, অগ্নাশয় রস 98, আন্ত্রিক রস 98.5, আর গ্যাস্ট্রিক রস 99.45। দেখি কার সবার আগে মুখস্থ হয়, যার হয়ে যাবে সে বলবো আপু ডান। পড়ো 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 পড়ো। পারভিন মিম, ভেরি গুড, ভেরি গুড। তাহলে আমরা এতক্ষণ যা পড়লাম, গুড, অস্থির। তাহলে আমরা এতক্ষণ যা পড়লাম, তোমাদের আমি 30 সেকেন্ড টাইম দিচ্ছি, একটু রিভাইজ করো, আমরা স্পট এক্সাম 3 দিয়ে ফেলবো। একদম সোজা, সব পারবা।
অস্থির। ওকে, চলো আমরা স্পট এক্সাম 3 দিয়ে ফেলি। আমি ফেস টু ফেস ক্লাস নিলে আমি সবাইকে ক্লাসে পড়া ধরি, আর যেগুলোর চেহারায় ফাঁকিবাজ ফাঁকিবাজ লেখা থাকে সেগুলোকে পড়া ধরি, কিন্তু তোমার তো আমি চেহারা দেখতে পারতেছি না, একজনের পুতুল, একজনের গাছ, একজনের পালা, এক একটা প্রোফাইল পিকচার দেওয়া, বুঝছো? কিন্তু ভালো লাগছে, তোমরা পড়তেছো, রেসপন্স করতেছো, ভেরি গুড। এক্সাম হয়ে গেলে একটু লিখো যে আপু শেষ, সরি আপু শেষ না, এক্সাম শেষ। ভেরি গুড। আচ্ছা, তাহলে আমরা পরের টপিকে যাই, আমাদের লাস্ট সেগমেন্ট, ঠিক আছে? শোনো, এতক্ষণ তো সব পড়ছি আমরা, এখন আমাদের সবচেয়ে আসল পড়া আমাদের খাবার পরিপাক। ওকে, এখন পড়া শুরু করার আগে আমি একটা জিনিস বলি, যে আমি ক্লাসে যা পড়াইছি আমি বলছিলাম 80% পড়া ক্লাসে হয়ে যাবে, যে 20% নাও হইতে পারে সেটা হচ্ছে খাদ্য পরিপাক, এর এনজাইম আর হচ্ছে হরমোন, কারণ জিনিসটা অনেক হিউজ। আমি তোমাদেরকে ধরাই দিব, চেষ্টা করবো মুখস্থ করাই দেওয়ার, যদি না হয় তাহলে আমার ক্লাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে উঠবা না, প্রথম কাজ হচ্ছে এই জায়গাটুক একবার পড়ে ফেলা, ঠিক আছে? কারণ অনেক হিউজ পড়া তো, এটা পড়তে টাইম লাগবে, এটা স্বাভাবিক। আর আরেকটা হচ্ছে, যেটুক দরকার আমরা ওইটুক পড়বো, খুব বেশি পড়ে মাথায় লোড নেওয়ার কোনো দরকার নেই। ওকে, যেমন নিচে দেখো লেখা আছে স্মার্ট স্টাডি, অর্থাৎ তোমাকে অনেক পরিশ্রম করতে হবে, সেই সাথে তোমাকে টেকনিক্যালি পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রথমে আসি খাদ্য পরিপাক। আচ্ছা, তাহলে মনে রাখবা আমাদের শরীরে খাদ্য পরিপাক হয় 3টা জায়গায়। কয়টা জায়গায়? 3টা জায়গায়। একটা হচ্ছে মুখ, পাকস্থলী, আর একটা হচ্ছে ক্ষুদ্রান্তের ডিউডেনাম। তাহলে খাবার পরিপাক কয়টা জায়গায় হবে? 3টা জায়গায়, ঠিক আছে? মুখ, পাকস্থলী, ডিউডেনাম। আচ্ছা, এবার আসি মুখ। মনে রাখবা মুখে এক প্রকার খাবারেরই পরিপাক হয়, সেটা হচ্ছে কার্বোহাইড্রেট বা শর্করা। মুখে আর কোনো খাবারের পরিপাক হয় না, মুখে শুধুমাত্র কোন খাবারের পরিপাক হয়? কার্বোহাইড্রেট। এটা একবার ভর্তি পরীক্ষায় আসছিল, যে কার্বোহাইড্রেট জাতীয় খাবারের পরিপাক কোথায় শুরু হয়? মুখ, পাকস্থলী, অন্ননালী, ডিউডেনাম। অ্যান্সার কি হবে? মুখে, কারণ মুখে একটা খাবারের পরিপাক হয়, সেটা হচ্ছে কার্বোহাইড্রেট। আচ্ছা, এবার এখন আসো, যে এই খাবার পরিপাকের জন্য যে এনজাইম দরকার, মুখে সেই এনজাইম আমরা পাবো কোত্থেকে? লালারস থেকে, কারণ মুখের আশেপাশে তো লালা গ্রন্থি আছে, তাই না? আচ্ছা, এখন আসো, এই যে লালারস, এই লালারসে কি কি এনজাইম পাওয়া যায় সেটা আমরা মনে রাখবো টম দিয়ে। টম এন্ড জেরির টম আমাদের সবার পছন্দ, তাই না? আচ্ছা, তাহলে ট দিয়ে হচ্ছে টায়ালিন, আর ম দিয়ে হচ্ছে মল্টেজ। তাহলে খেয়াল করে দেখো লালারসে কোন কোন এনজাইম পাওয়া যাবে? টায়ালিন, আর একটা হচ্ছে মল্টেজ। ওকে, এখন খেয়াল করে দেখো, এই মুখে শুধুমাত্র একটা খাবারের পরিপাক হয়, সেটা হচ্ছে কার্বোহাইড্রেট। তোমরাই আমাকে বলো, টায়ালিন আর মল্টেজ কোন জাতীয় খাবার পরিপাক করবে? কার্বোহাইড্রেট, প্রোটিন না লিপিড? কার্বোহাইড্রেট, কারণ মুখে পরিপাক হয় শুধুমাত্র কার্বোহাইড্রেট, ঠিক আছে? তাহলে খেয়াল করে দেখো এখান থেকে কি কোশ্চেন আসতে পারে, আমি বলে দিচ্ছি, তাহলে দেখবা পড়ারও ইজি হয়ে গেছে। প্রথমে আসতে পারে মুখে কোন জাতীয় খাবারের পরিপাক হয়, অ্যান্সার কি হবে? কার্বোহাইড্রেট। আচ্ছা, তারপর আসতে পারে নিম্নের কোন এনজাইমগুলো লালারসে পাওয়া যায়, অ্যান্সার কি হবে? টায়ালিন আর মল্টেজ। বা আসতে পারে টায়ালিন আর মল্টেজ কোন রসে পাওয়া যায়, অ্যান্সার কি হবে? লালারস। আরেকটা কোশ্চেন কি আসতে পারে, যে টায়ালিন আর মল্টেজ কোন জাতীয় খাবার পরিপাক করে? কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড? অ্যান্সার কি হবে? কার্বোহাইড্রেট। ওকে, পারবা? দেখো কত ইজি, কোনো কঠিনই না। আচ্ছা, এবার আসো পাকস্থলী। খেয়াল করে দেখো মুখে কার্বোহাইড্রেট পরিপাক হয়ে গেছিল, বাকি থাকলো কে? প্রোটিন আর লিপিড।
তাহলে মনে রাখবা পাকস্থলীতে পরিপাক হবে প্রোটিন আর লিপিড। ওকে, তাহলে পাকস্থলীতে কোন কোন খাবার পরিপাক হয়? প্রোটিন আর লিপিড। পাকস্থলীতে কোন খাবার পরিপাক হয় না? কার্বোহাইড্রেট। তাহলে পাকস্থলীতে আমরা কার্বোহাইড্রেট পরিপাকের কোনো এনজাইমও পাবো না। শেষ। আচ্ছা, এখন খেয়াল করে দেখো, এই পাকস্থলীতে খাবার পরিপাকের এনজাইমগুলো আমরা কোথায় পাবো? গ্যাস্ট্রিক রসে। আচ্ছা, এবার খেয়াল করে দেখো, এই যে পাকস্থলীতে প্রোটিন আর লিপিড পরিপাক হয়, এই প্রোটিন আর লিপিড লিখতে আমাদের কি লাগে? প্রোটিন লিখতে লাগে প, লিপিড লিখতে লাগে ল। তাহলে খেয়াল করে দেখো, গ্যাস্ট্রিক রসে আমরা যেসব এনজাইম পাবো এদের নামও কিন্তু প আর ল দিয়ে শুরু হয়েছে। প দিয়ে পেপসিনোজেন, প দিয়ে প্রোরেনিন, ল দিয়ে লাইপেজ। ওকে, এখন খেয়াল করে দেখো, এই পেপসিনোজেন আর প্রোরেনিন এদের নাম কি দিয়ে শুরু হয়েছে? প দিয়ে। তো তোমরাই বলো এরা কোন জাতীয় খাবার পরিপাক করবে? প দিয়ে প্রোটিন। আচ্ছা, আর ল দিয়ে কি আছে? লাইপেজ। আমি আগেই বলছিলাম লাইপেজ নামটা আসছে লিপিড থেকে। তাহলে লাইপেজ কোন জাতীয় খাবার পরিপাক করবে? লিপিড। পারা যাবে? আচ্ছা, আর আরেকটা হচ্ছে, খেয়াল করে দেখো, এই যে পেপসিনোজেন আর প্রোরেনিন এরা কিন্তু নিষ্ক্রিয়। এদেরকে সক্রিয় করবে কে? গ্যাস্ট্রিক রসে একটা উপাদান থাকে আমরা জানি, হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে নিষ্ক্রিয় পেপসিনোজেন একে সক্রিয় করে কে? হাইড্রোক্লোরিক অ্যাসিড। নিষ্ক্রিয় প্রোরেনিন একে সক্রিয় করে কে? হাইড্রোক্লোরিক অ্যাসিড। পরীক্ষায় বহুবার আসছে। তাহলে পাকস্থলীটা আমি আরেকবার বলতেছি, একদম মনোযোগ দিয়ে শুনো, একবার শুনলেই পারবা কি কি কোশ্চেন আসতে পারে। কোশ্চেন কি আসে? যে পাকস্থলীতে কোন কোন খাবার পরিপাক হয়? প্রোটিন আর লিপিড। কোন খাবারের পরিপাক হয় না? কার্বোহাইড্রেট। আচ্ছা, গ্যাস্ট্রিক রসে কোন কোন এনজাইম আছে? খেয়াল করো, গ্যাস্ট্রিক রসে প্রোটিন পরিপাকের জন্য আছে প দিয়ে দুইটা এনজাইম, একটা হচ্ছে পেপসিনোজেন, একটা হচ্ছে প্রোরেনিন। আরেকটা কি আছে? লিপিড পরিপাকের জন্য আছে লাইপেজ। বা এটা আসতে পারে, পেপসিনোজেন নামক এনজাইম কোন রসে পাওয়া যায়? দেখো, পেপসিনোজেন প, তার মানে পাকস্থলী, তার মানে গ্যাস্ট্রিক রসে পাবো। আচ্ছা, প্রোরেনিন কোথায় পাওয়া যাবে? পাকস্থলীতে। আচ্ছা, পেপসিনোজেন কোন খাবারকে পরিপাক করবে? প দিয়ে পেপসিনোজেন, তাহলে প দিয়ে প্রোটিন। আচ্ছা, প্রোরেনিন কোন খাবারকে পরিপাক করবে? প দিয়ে প্রোরেনিন, তার মানে প দিয়ে প্রোটিন। লাইপেজ কোন খাবারকে পরিপাক করবে? এটা আমরা সবাই জানি, লাইপেজ লিপিড। ওকে, কিংবা পরীক্ষা আরেকটা আসতে পারে যে নিষ্ক্রিয় পেপসিনোজেন একে সক্রিয় করে কে? হাইড্রোক্লোরিক অ্যাসিড। নিষ্ক্রিয় প্রোরেনিন একে সক্রিয় করে কে? হাইড্রোক্লোরিক অ্যাসিড। ওকে, তাহলে এটা পারবা সবাই? ভেরি গুড। এবার আসো ডিউডেনাম। দেখো, মুখে একটা খাবার পরিপাক হয়েছিল, পাকস্থলীতে দুইটা খাবার, তাহলে ডিউডেনামে কয়টা খাবার পরিপাক হবে? তিনটেই। ঠিক আছে, ক দিয়ে কার্বোহাইড্রেট, প্র দিয়ে প্রোটিন, ল দিয়ে লিপিড। তাহলে ডিউডেনামে কয় ধরনের খাবার পরিপাক হয়? তিন ধরনেরই, কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড। আচ্ছা, মনে রাখবা এই তিন ধরনের খাবার পরিপাকের জন্য রসও আছে তিনটা। একটা হচ্ছে আন্ত্রিক রস, একটা হচ্ছে অগ্ন্যাশয় রস, আর একটা হচ্ছে পিত্ত রস। তাহলে প্রথমে আসো আমরা একটু পিত্ত রস নিয়ে পড়াশোনা করি। সবাই বলো আমাকে, পিত্ত রস কোথায় তৈরি হয়? ভেরি গুড। পিত্তরস কোথায় তৈরি হয়? পিত্তরস শুনলেই মাথায় আসে পিত্তথলি, কিন্তু মনে রাখবা পিত্তরস তৈরি হবে কোথায়? যকৃতে। ঠিক আছে, পিত্তরস কোথায় তৈরি হয়? যকৃতে। কোথায় জমা থাকে? পিত্তথলিতে। আচ্ছা, মনে রাখবা এই পিত্ত রসে খাবার পরিপাকের কোনো এনজাইম থাকে না। দেখো, আল্লাহ তাআলা তোমাদের কিভাবে বাঁচাই দিছে। যদি এনজাইম থাকতো আমাদের আবার এতগুলো এনজাইমের নাম পড়তে হইতো। তাহলে পিত্ত রসে কোনো এনজাইম থাকে না। ঠিক আছে। আচ্ছা, পিত্ত রসে কি থাকে মনে রাখবা, আমরা লস দিয়ে মনে রাখবো। ল দিয়ে লবণ, আর স দিয়ে হচ্ছে সোডিয়াম বাই কার্বনেট। ঠিক আছে। আচ্ছা, লবণের কাজ কি মনে রাখবা, আমরা পড়ছিলাম যে পিত্তরসের সব কাজ হচ্ছে লিপিড নিয়ে। তাহলে এই লবণের কাজ কি জানো? এই লবণের কাজ হচ্ছে বড় বড় লিপিডের কণাকে ভেঙে ছোট ছোট ক্ষুদ্র লিপিডের কণায় পরিণত করা। এই প্রক্রিয়াটাকে বলা হয় ইমালসিফিকেশন। একে কি বলা হয়?
ইমালসিফিকেশন। ওকে, আচ্ছা, আর সোডিয়াম বাইকার্বনেটের কাজ কি? দেখো, বাইকার্বনেট একটা ক্ষার, আমরা জানি ক্ষারের কাজ কি? ক্ষারীয় পরিবেশ তৈরি করা। তো এখান থেকে এত কিছু লাগবে না, এখান থেকে দুইটা ইনফরমেশন জানবা, যে দুইটা ইনফরমেশন পরীক্ষায় বারবার আসছে। প্রথমটা হচ্ছে পিত্তরস কোথায় তৈরি হয়? অ্যান্সার কি হবে? যকৃতে বা লিভারে। আচ্ছা, পিত্তরসে খাবার পরিপাকের কি কি এনজাইম আছে? পিত্তরসে খাবার পরিপাকের কোনো এনজাইম থাকে না। এটা কিন্তু একবার সত্য মিথ্যে আসছিল। তাহলে পিত্তরসে খাবার পরিপাকের কোনো এনজাইম থাকে না। কি থাকে? লস, ল দিয়ে লবণ, স দিয়ে সোডিয়াম বাইকার্বনেট। লবণের কাজ কি? ইমালসিফিকেশন। আর সোডিয়াম বাইকার্বনেটের কাজ কি? যেহেতু সেটা একটা ক্ষার, এর কাজ কি হবে? ক্ষারীয় পরিবেশ তৈরি করা। ওকে, আচ্ছা, এরপরে আসো, বাকি থাকলো কে? আন্তরিক রস, আর একটা হচ্ছে অগ্ন্যাশয় রস। এখন আমরা এই আন্তরিক রস আর অগ্ন্যাশয় রস নিয়ে একটু পড়াশোনা করব। ওকে, তাহলে এই পেজ থেকে যা যা পড়ছি পারা যাবে। কার্বোহাইড্রেট দেখো কোথায় হয়? মুখে হয়, আর হচ্ছে ডিউডেনামে হয়। মনে রাখবা, মুখে শুধু কার্বোহাইড্রেট আর কিচ্ছু না, পাকস্থলীতে শুধু প্রোটিন আর লিপিড আর কিচ্ছু না, আর ডিউডেনামে 3 ধরনের খাবারের পরিপাক হয়: কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড। ওকে, তাহলে আমরা পরের স্লাইডে যাই। এই আসো, এখন আসো কার্বোহাইড্রেট পরিপাক করি আমরা। কার্বোহাইড্রেট, প্রোটিন, আর একটা হচ্ছে লিপিড। দেখো, কার্বোহাইড্রেট পরিপাকের জন্য অগ্ন্যাশয় রসে কি এনজাইম থাকবে? আমরা মনে রাখবো এম দিয়ে, এ দিয়ে অ্যামাইলেজ, এম দিয়ে মল্টেজ। ওকে, আচ্ছা, এরপর আসো আন্তরিক রসের এনজাইম। তাহলে কার্বোহাইড্রেট পরিপাকের জন্য আন্তরিক রসে কি থাকবে? এ এম আর সাথে লস, এ দিয়ে অ্যামাইলেজ, এম দিয়ে মল্টেজ, মল্টেজের সাথে পড়ে ফেলবা আইসোমল্টেজ, ল দিয়ে ল্যাকটেজ, আর এস দিয়ে হচ্ছে সুক্রেজ। এখন দেখো, তোমার মাথায় যদি একটু বুদ্ধি থাকে, তুমি একটু চিন্তা করো, তাহলে খেয়াল করে দেখবা, এই যে অ্যামাইলেজ আর মল্টেজ, এ অগ্ন্যাশয় রসেও আছে, আন্তরিক রসেও আছে। তাহলে এর কি পরীক্ষায় আসার সম্ভাবনা আছে? নাই, খুবই কম। পরীক্ষায় কি আসতে পারে? ল্যাকটেজ নামক এনজাইম কোন রসে পাওয়া যায়? অ্যান্সার কি হবে? আন্তরিক রসে। সুক্রেজ নামক এনজাইম কোন রসে পাওয়া যায়? অ্যান্সার কি হবে? আন্তরিক রসে। পরীক্ষায় আসতে পারে অ্যামাইলেজ, মল্টেজ কোন জাতীয় খাবার পরিপাক করে? অ্যান্সার কি হবে? কার্বোহাইড্রেট। ল্যাকটেজ, সুক্রেজ কোন জাতীয় খাবার পরিপাক করে? অ্যান্সার কি হবে? কার্বোহাইড্রেট। ওকে, তাহলে কার্বোহাইড্রেট পরিপাক পারবা? খেয়াল করে দেখো, কার্বোহাইড্রেট পরিপাকের জন্য লালা রসে ছিল টম, টায়ালিন, মল্টেজ। অগ্ন্যাশয় রসে কি আছে? এএম, অ্যামাইলেজ, মল্টেজ। আন্তরিক রসে কি আছে? অ্যামাইলেজ, মল্টেজ, আইসোমল্টেজ, তার সাথে আছে হচ্ছে ল্যাকটেজ আর সুক্রেজ। ওকে, তাহলে আমরা কার্বোহাইড্রেট পরিপাক ইনশাল্লাহ পারবো। এবার আসো প্রোটিন পরিপাক। খেয়াল করে দেখো, একদম ঠান্ডা মাথায়, কোনো টেনশন নেওয়ার কিছু নেই, খুবই ইজি। প্রোটিন পরিপাকের জন্য অগ্ন্যাশয় রসে কিছু এনজাইম আছে, আন্তরিক রসে কিছু এনজাইম আছে, কিন্তু মনে রাখবা আন্তরিক রসে শুধুমাত্র একটা এনজাইম আছে, সেটা হচ্ছে অ্যামিনো পেপটাইডেস, আর কিচ্ছু না। বাদ বাকি যত প্রোটিন পরিপাককারী এনজাইম আছে সব আমরা অগ্ন্যাশয় রসেই পাবো। ওকে, কি কি? দেখো, সিন, দুইটা সিন আছে বইয়ে, ট্রিপসিন, কাইমোট্রিপসিন। আর কতগুলো পেপটাইডেস, কি কি পেপটাইডেস? 2, 3 আমি কার্বন, 2 মানে হচ্ছে ডাই, ডাই পেপটাইডেস। 3 মানে হচ্ছে ট্রাই, ট্রাই পেপটাইডেস। আমি মানে হচ্ছে অ্যামিনো, অ্যামিনো পেপটাইডেস। কার্বন দিয়ে হচ্ছে কার্বক্সি পেপটাইডেস। তাহলে পরীক্ষা আসতে পারে যে ডাইপেপটাইডেস কোন জাতীয় খাবার পরিপাক করে? দেখো লাস্টে পেপটাইড আছে, তাইলেই বুঝবা প্রোটিন জাতীয়। বা আসতে পারে ট্রাইপেপটাইডেস কোন জাতীয় খাবার পরিপাক করে? আনসার কি হবে? প্রোটিন জাতীয়। আচ্ছা, এখন আসতে পারে যে ট্রিপসিন এনজাইম কোন রসে পাওয়া যায়? তুমি খেয়াল করে দেখো, শুধুমাত্র অ্যামিনো পেপটাইডেস আন্তরিক রসে পাওয়া যায়, বাদ বাকি সবই কিন্তু অগ্ন্যাশয় রসে পাওয়া যায়। তো ট্রিপসিন কই পাওয়া যাবে? অগ্ন্যাশয় রসে। আচ্ছা, কাইমোট্রিপসিন কই পাওয়া যাবে? অগ্ন্যাশয় রসে। ডাইপেপটাইডেস কই পাওয়া যাবে? অগ্ন্যাশয় রসে। ট্রাইপেপটাইডেস কই পাওয়া যাবে? অগ্ন্যাশয় রসে। কার্বক্সিলিপেটাইডেস কই পাওয়া যাবে? অগ্ন্যাশয় রসে।
পারা যাবে? ওকে, আচ্ছা, তাহলে দেখো প্রোটিনও কিন্তু আমরা পারবো। এবার আসি লিপিড পরিপাক। দেখো লিপিড পরিপাকের জন্য অগ্ন্যাশয় রসে আমরা কি এনজাইম পাবো? আমরা মনে রাখবো ফলক দিয়ে, ফ দিয়ে ফসফোলাইপেজ, ল দিয়ে লাইপেজ, ক দিয়ে কোলেস্টেরল এস্টারেজ। একদম ইজি মনে রাখবা। লিপিড পরিপাকের জন্য অগ্ন্যাশয় রসে তিনটে এনজাইম আছে, ফলক, ফ দিয়ে ফসফোলাইপেজ, ল দিয়ে লাইপেজ, ক দিয়ে কোলেস্টেরল এস্টারেজ। ওকে, ফসফোলাইপেজ, লাইপেজ, কোলেস্টেরল এস্টারেজ, ফসফোলাইপেজ, লাইপেজ, কোলেস্টেরল এস্টারেজ, মনে থাকবে? আচ্ছা, লিপিড পরিপাকের জন্য আন্তরিক রসে কি এনজাইম আছে? দেখো যেটা অগ্ন্যাশয় রসে নাই সেটাই আন্তরিক রসে আছে, তাও আমরা একটু পড়ে আসি। আমরা মনে রাখবো মলি এলো, ম দিয়ে মনোগ্লিসারাইডেজ, ল দিয়ে লাইপেজ, আর এলো দিয়ে হচ্ছে অ্যালকালাইন ফসফেটেজ। ওকে, তাহলে দেখো আন্তরিক রসে লিপিড পরিপাকের কি এনজাইম আছে? আমরা মনে রাখবো মলি এলো, ম দিয়ে মনোগ্লিসারাইডেজ, ল দিয়ে লাইপেজ, এলো দিয়ে অ্যালকালাইন ফসফেটেজ। ওকে, এটা তোমাদের ছকের মধ্যে আছে অ্যালকালাইন ফসফেটেজ। তাহলে আমি আরেকবার বলতেছি, একদম ঠান্ডা মাথায় শোনো। ওকে, আমি সবগুলো আরেকবার বলবো, টেনশন নেওয়ার কিচ্ছু নাই, তোমাদের কাজ খালি শোনা, আমার কাজ খালি বলা। ওকে, আমি আরেকবার বলতেছি, নো প্রবলেম। দেখো কার্বোহাইড্রেট পরিপাকের জন্য অগ্ন্যাশয় রসে দুইটা এনজাইম আছে, একটা হচ্ছে অ্যামাইলেজ, একটা হচ্ছে মল্টেজ। আন্তরিক রসে কি আছে? অ্যামাইলেজ, মল্টেজ, আইসোমল্টেজ, ল্যাকটেজ, সুক্রেজ। তো তুমি চিন্তা করবা অ্যামাইলেজ মল্টেজ আসার কথা না, কারণ এটা দুইটা রসে আছে, তাহলে আসতে পারে ল্যাকটেজ আর সুক্রেজ। এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা তিনটে স্টার দিয়ে রাখো। তাহলে ল্যাকটেজ কোন রসে পাবো? আন্তরিক রসে। সুক্রেজ কোন রসে পাবো? আন্তরিক রসে। শেষ। আচ্ছা, এবার আসো প্রোটিন। খেয়াল করে দেখো প্রোটিন পরিপাকের জন্য যে এনজাইম গুলা, তার মধ্যে আন্তরিক রসে শুধুমাত্র একটা আছে, অ্যামিনোপেপটাইডেজ, যেটা অগ্ন্যাশয় রসেও আছে। তাহলে এটা তো আসার কথা না, তাহলে বাদ বাকি গুলো আসবে, কারণ বাদ বাকি সবই অগ্ন্যাশয় রসে আছে। যেমন দেখো সিন, অর্থাৎ ট্রিপসিন, কাইমোট্রিপসিন। তাহলে ট্রিপসিন এনজাইম কোন রসে পাওয়া যায়? অগ্ন্যাশয় রস। কাইমোট্রিপসিন কোন রসে পাওয়া যায়? অগ্ন্যাশয় রস। আচ্ছা, আর কিছু পেপটাইডেজ, 2 দিয়ে ডাইপেপটাইডেজ, 3 দিয়ে ট্রাইপেপটাইডেজ, আমি দিয়ে অ্যামিনোপেপটাইডেজ, কার্বন দিয়ে কার্বক্সিপেপটাইডেজ। সবই কোথায় পাওয়া যায়? অগ্ন্যাশয় রসে। আন্তরিক রসে শুধু একটা পাওয়া যায়, সেটা হচ্ছে আমি, অর্থাৎ অ্যামিনোপেপটাইডেজ। বাদ বাকি সব কোথায় পাওয়া যাবে? অগ্ন্যাশয় রসে। ওকে, আচ্ছা, এবার লিপিড পরিপাক। তাহলে লিপিড পরিপাকের জন্য অগ্ন্যাশয় রসে পাওয়া যাবে ফলক, ফ দিয়ে ফসফোলাইপেজ, ল দিয়ে লাইপেজ, ক দিয়ে কোলেস্টেরল এস্টারেজ। ধরো পরীক্ষা আসলো, নিচের কোন লিপিড পরিপাককারী এনজাইম অগ্ন্যাশয় রসে পাওয়া যায় না? ফসফোলাইপেজ, লাইপেজ, কোলেস্টেরল এস্টারেজ, মনোগ্লিসারাইডেজ। তুমি এমনিতে পারবা যে ফলক দিয়ে তুমি পড়ছো, তাহলে ফলক একটা জায়গায় পাওয়া যায়, সেটা হচ্ছে অগ্ন্যাশয় রস। তাহলে কি কি পাওয়া যাবে? ফসফোলাইপেজ, লাইপেজ, কোলেস্টেরল এস্টারেজ। আর আন্তরিক রসে কি পাওয়া যাবে? মলি এলো, ম দিয়ে মনোগ্লিসারাইডেজ, ল দিয়ে লাইপেজ, এলো দিয়ে অ্যালকালাইন ফসফেটেজ। ক্লিয়ার সবার এখন? তাহলে আমি তোমাদের 20 সেকেন্ড টাইম দিচ্ছি, এই পৃষ্ঠাটা একবার সুন্দর করে দেখো। এটাও পরীক্ষার হলেও অনেক কনফিউশন ক্রিয়েট করে, কিন্তু এভাবে পড়লে আশা করি পারবা, ভুল হবে না। বুঝছেন? কি সুন্দর পারতেছো, গুড। ওকে, তাহলে ডান। তাহলে আমি পরের স্লাইডে যাই, ঠিক আছে? আমি তোমাদের পড়াচ্ছি, ওই পাশে আমার ছেলে চ্যাও চ্যাও করতেছে, চ্যাও চ্যাও। আচ্ছা, এবার আসো পরিপাকে হরমোনের ভূমিকা।
এলো দিয়ে কি যেন দেখছো, ভুলে গেছে, এলো দিয়ে অ্যালকালাইন ফসফেটেজ। আচ্ছা, পরিপাকে হরমোনের ভূমিকা আসেন, এটাও অনেক বড় অনেক বড় অনেক বড়, আমি ধীরে সুস্থে আস্তে তোমাদের পড়াই দিব, ঠিক আছে? আচ্ছা, প্রথমে আসো, কোন হরমোন কোথা থেকে নিঃসৃত হয় এটা আমাদের জানতে হবে, ঠিক আছে? সবার বই খোলা আছে, আমি তোদের বইয়ের পেজটা একটু দেখাইনি, নয়তো তোমরা পরে বলবো আপু আপু এই যে, ঠিক আছে? তাহলে বইয়ের পেজটা একটু বের করো, 133 নাম্বার পেজ, আর আমি টেকনিকগুলো তোমাদের বলে দিতেছি যে আমরা কিভাবে পড়বো। আচ্ছা, কিভাবে পড়বো? তাহলে পরিপাকে হরমোনের ভূমিকা, কোন হরমোন কোথা থেকে নিঃসৃত হয়। আচ্ছা, প্রথমে আমরা পড়বো ডিউডেনাম থেকে কারা নিঃসৃত হয়। ওকে, খেয়াল করে দেখবা যাদের নামের ভিতর কয়রা ফলা আছে, যে হরমোনের নামের ভিতর কয়রা ফলা আছে প্লাস এন্টারোগ্যাস্ট্রন, এই হরমোনগুলা ডিউডেনাম থেকে নিঃসৃত হয়। তোমাদের বইয়ের 2 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার আর 9 নাম্বার, ঠিক আছে? তাহলে কয়রা ফলা আছে 2 নাম্বারে দেখো সিক্রেটিন, আচ্ছা 7 নম্বরে আমাদের এন্টারোগ্যাস্ট্রন, 8 নম্বরে আছে ডিওক্রাইনিন বা এন্টারোক্রাইনিন, আর 9 নম্বরে আছে ডিওক্রাইনিন। ওকে, তাহলে এই যে হরমোনে কয়রা ফলা আছে এবং সাথে এন্টারোগ্যাস্ট্রন, এরা নিশ্চিত হবে ডিউডেনাম থেকে। তাহলে পরীক্ষায় আসলো এন্টারোক্রাইনিন কোথা থেকে নিশ্চিত হয়, তুমি দেখলা ক্রাইনিন কয়রা ফলা আছে, তার মানে কোথা থেকে নিশ্চিত হবে, ডিউডেনাম থেকে। আচ্ছা, ডিওক্রাইনিন কোত্থেকে নিঃসৃত হয়, কয়রা ফলা আছে, তার মানে ডিউডেনাম থেকে। সিক্রেটিন কোত্থেকে নিঃসৃত হয়, কয়রা ফলা আছে, তার মানে ডিউডেনাম। ওকে, আচ্ছা এরপরে আসো ইলিয়াম। আচ্ছা, ইলিয়াম কোত্থেকে, ইলিয়াম থেকে কোন কোন হরমোন নিঃসৃত হবে আমরা মনে রাখবো এফ দিয়ে। কি দিয়ে মনে রাখবো, এফ। এ দিয়ে এন্টেরোকাইনিন আর পি দিয়ে পেপটাইড ওয়াই ওয়াই, দেখো 5 আর 6 নাম্বার পাইছো। তাহলে ডিউডেনাম থেকে 4টা পাইলাম, ইলিয়াম থেকে 2টা পাইলাম। ওকে, তাহলে ইলিয়াম থেকে কয়টা, 2টা, আমরা এফ দিয়ে মনে রাখবো। এ দিয়ে হচ্ছে এন্টেরোকাইনিন আর পি দিয়ে হচ্ছে পেপটাইড ওয়াই ওয়াই। ওকে, আচ্ছা এরপরে দেখো কাজ, বাকিগুলার নিশ্চিত পড়বো পরে, যে এখন আমি কাজ করে ফেলাই। যে ক্রাই গুলা পড়লাম সেই 2টা ক্রাইনিন এর কাজ আগে আমরা পড়ি। ওকে, আচ্ছা প্রথমে দেখো ডি দিয়ে হচ্ছে ডিওক্রাইনিন, আমরা মনে রাখবো ডিবি দিয়ে, ডিবি পুলিশ আছে না, ডি দিয়ে ডিওক্রাইনিন আর বি দিয়ে মনে রাখবা ব্রোনার গ্রন্থি। তাহলে ব্রোনার গ্রন্থিকে উদ্দীপ্ত করে কি, ডিওক্রাইনিন। ওকে, তাহলে ডিবি, তাহলে ডিওক্রাইনিন কি করে, ব্রোনার গ্রন্থিকে উদ্দীপ্ত করে। আচ্ছা এবার আসো ই দিয়ে এন্টারোক্রাইনিন, ই এল। তাহলে এন্টারোক্রাইনিনের কাজ কি দেখো, লিভার কোন গ্রন্থিকে উদ্দীপ্ত করা। এই 2টা পাশে 4টে স্টার দিয়ে রাখো। আচ্ছা চির চির ঝির ঝির কি বলতেছো, আমার কান বাজে তোমার কান বাজে? আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে, শোনা গেলে একটু মনোযোগ দিয়ে শোনো, ঝিরঝির ফিরফিরে কোনো কিছু যাবে আসবে না, একটা গ্রাম গ্রাম ফিলিংস হচ্ছে, ঝিঝি পোকার আওয়াজের মধ্যে পড়তেছো। ওকে, আর পড়া নাইও বেশি, খালি হরমোনটাই বাকি আছে, এটা পড়লেই আমাদের শেষ। ওকে, আচ্ছা তাহলে আমরা কি মনে রাখবো, ডিবি, তার মানে ডিওক্রাইনিন কাজ কি, বি দিয়ে মনে রাখবো ব্রোনার গ্রন্থিকে উদ্দীপ্ত করে। এরপর মনে রাখবো ইএল, ই দিয়ে হচ্ছে এন্টারোক্রাইনিন, এর কাজ কি, এল দিয়ে মনে রাখবো লিভার কোন গ্রন্থিকে উদ্দীপ্ত করে। ওকে, আচ্ছা এরপর আসো এস দিয়ে হচ্ছে সিক্রেটিন। তো সিক্রেটিন দিয়ে আমরা কি কি পড়বো দেখো, সিক্রেটিন হচ্ছে প্রথম আবিষ্কৃত হরমোন, সবচেয়ে ইম্পর্টেন্ট, সিক্রেটিন কি প্রথম আবিষ্কৃত হরমোন। আচ্ছা এটা কি করে, এটা পেপসিন ক্ষরণকে উদ্দীপ্ত করে, পিত্ত ক্ষরণকে উদ্দীপ্ত করে, প্যানক্রিয়াটিক জুস ক্ষরণকে উদ্দীপ্ত করে। দেখো সব প, 4টা প মনে রাখবা। সিক্রেটিন নামেই আছে সিক্রেশন, তাহলে এর কাজ কি হবে, সিক্রেশন বাড়ানো বা ক্ষরণ বাড়ানো। কার কার ক্ষরণ বাড়ায়, যাদের নাম প দিয়ে, প দিয়ে পেপসিন, প দিয়ে পিত্তরস, প দিয়ে প্যানক্রিয়াটিক জুস, এদের ক্ষরণকে সে উদ্দীপ্ত করবে। আর আরেকটা প কি, এটা হচ্ছে প্রথম আবিষ্কৃত হরমোন। ক্লিয়ার সবার? তাহলে আমি পরের পেজে যাই।
আচ্ছা, তাহলে পরিপাকে হরমোনের ভূমিকা কে কোথা থেকে আসে আরেকবার দেখে নাও। মনে রাখবা পাকস্থলী থেকে দুইটা আসে, একটা হচ্ছে গ্যাস্ট্রিন। দেখো গ্যাস্ট্রিন নামেই আছে গ্যাস্ট্রিন, গ্যাস মানে পাকস্থলী, ঠিক আছে। তাহলে গ্যাস্ট্রিন আসবে থেকে পাকস্থলী, সাথে সোমাটোস্ট্যাটিন সেও আসে থেকে পাকস্থলী থেকে গেল। আচ্ছা, এবার আসো ডিউডেনাম। ডিউডেনাম আমরা কি পড়ছিলাম? কয়রাফলা, তাই না? তাহলে দেখো সিক্রেটিন, এন্টারোক্রাইনিন, এই ডিওক্রাইনিন এখানে হবে ডিওক্রাইনিন, আর সাথে হচ্ছে এন্টারোগ্যাস্ট্রিন। ওকে, আচ্ছা এরপর আসো ইলিয়াম। ইলিয়াম আমরা পড়ছিলাম এফ দিয়ে, এ দিয়ে এন্টারোকাইনিন, পি দিয়ে পেপটাইড, ওয়াই ওয়াই। আর অগ্নাশয় থেকে দেখো প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, প্যানক্রিয়াস মানেই তো অগ্নাশয়, তাহলে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড কোথা থেকে আসবে? অগ্নাশয় থেকে আসবে। আর বাকি যা আছে সব হচ্ছে ক্ষুদ্রান্ত থেকে। ওকে, তাহলে আরেকবার খেয়াল করো উৎপত্তিটা বা কে কোথা থেকে আসে, আর জীবনও ভুল হবে না। পাকস্থলী থেকে দুইটা আসবে, গ্যাস্ট্রিন আর সোমাটোস্ট্যাটিন গেল। ডিউডেনাম থেকে কয়রফলা আর এন্টারোগ্যাস্ট্রিন, মানে সিক্রেটিন, এন্টারোক্রাইনিন, ডিওক্রাইনিন, আর একটা হচ্ছে এন্টারোগ্যাস্ট্রিন। শেষ। ইলিয়াম থেকে কি আসে? অ্যাপ আসে, এ দিয়ে এন্টারোকাইনিন, প দিয়ে পেপটাইড, ওয়াই ওয়াই। আর অগ্নাশয় থেকে কি আসবে? প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। শেষ। পারা যাবে? আমি যাব পরের স্লাইডে, আর 5 মিনিটের পড়া আছে আমাদের। ওকে, আচ্ছা এটা দেখে এখন মাথা ঘোরানোর কিছুই নেই, দেখো আমরা সবই পড়ে ফেলছি। যা যা বাকি আছে আমি একবার দাগাই দিই, এভাবে তোমরা একবার রিভিশন দিবা, পড়া হয়ে যাবে। ওকে, তো দেখো গ্যাস্ট্রিন তাহলে কোত্থেকে নিশ্চিত হবে? পাকস্থলী। আর গ্যাস্ট্রিন নামের ভিতরে গ্যাস্ট্রিক আছে, তাহলে সে হচ্ছে কি কাজ তার? গ্যাস্ট্রিক জুস নিঃসরণ করে। শেষ। আচ্ছা এরপর আসো সিক্রেটিন। কয়রা ফল আছে, মানে কোত্থেকে খরিত হবে? ডিউডেনাম থেকে। এটা আমরা কি পড়ছি? 4টা প, প্রথম আবিষ্কৃত হরমোন, পেপসিন এনজাইম, পিত্ত, আর হচ্ছে প্যানক্রিয়াটিক জুস মানে অগ্নাশয় রস, এই 3টার ক্ষরণকে নিশ্চিত বাড়ায়। ওকে, আচ্ছা এরপর আসো কোলেসিস্টোকাইনিন। এটা আমি একটু পড়াই দিই, দেখো এটা খুব মজার পড়া, এই কারণে আমি পড়াচ্ছি। আমরা কি বললাম? যে পিত্ত ক্ষরণকে উদ্দীপ্ত করে কে? সিক্রেটিন, তাই তো। আচ্ছা পিত্ত তোমার খরিত হইলো যকৃত থেকে, এসে সে কই থাকবে? পিত্তাশয়ে চুপচাপ বসে থাকবে, তাই না? বা পিত্তথলিতে বসে থাকবে। এখন কোলেসিস্টো মানে হচ্ছে পিত্তথলি। কোলেসিস্টোকাইনের কাজ কি জানো? সেই পিত্তথলিকে চাপ দিয়ে, গলা চাপ দিয়ে ধরে সেখান থেকে পিত্তকে বের করে দেওয়া। তো যদি পরীক্ষায় আসে পিত্ত থলি থেকে পিত্ত বের হতে কে উদ্দীপনা জাগায়, অ্যান্সার কি হবে? কোলেসিস্টোকাইনিন। কোলেসিস্টো মানেই হচ্ছে পিত্তথলি, তাহলে পিত্ত থলি থেকে পিত্ত বের হয়ে যাওয়া, এটাকে উদ্দীপনা দেয়, সেটা হচ্ছে কোলেসিস্টোকাইনিন। অনেকে দেখবা বলে যে আমার কোলেসিস্টেকটমি হয়েছে, মানে আমার পিত্তথলি কেটে ফেলছে, তাহলে কোলেসিস্টো মানেই হচ্ছে পিত্তথলি। ওকে, আচ্ছা এরপরে আসো সোমাটোস্ট্যাটিন। দেখো আমি কাজগুলো এখন পড়াচ্ছি, একদম বুঝাই বুঝাই পড়াবো, মনে থাকবে। স্ট্যাট মানে হচ্ছে থেমে যাওয়া বা কমে যাওয়া, ঠিক আছে। তাহলে সোমাটোস্ট্যাটিন নামের ভিতরে আছে থেমে যাওয়া, সে কি করবে? সে সব কিছুকে থামাই দিবে, সব ক্ষরণ কমাই দিবে। দেখো সে পাকস্থলী রসের ক্ষরণও কমাই দেয়, সে অগ্নাশয় রসের ক্ষরণও কমাই দেয়। ওকে, আচ্ছা 5-6 লাগবে না, 7 নম্বরে আসো এন্টেরোগ্যাস্ট্রন। দেখো নামের ভিতর গ্যাস্ট্রন আছে, সামনে আবার এন্টেরো আছে, তার মানে এর সাথে পাকস্থলীর কিছু একটা সম্পর্ক আছে। দেখো এর আরেকটা নাম কি? গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড বা জিআইপি। ইনহিবিটরি মানে কি? ইনহিবিটরি মানেও তো থামানো, তো যার নাম গ্যাস্ট্রিক ইনহিবিটরি তাহলে তার কাজ কি? সে অবশ্যই গ্যাস্ট্রিক জুসকে নিঃসরণকে বাধা দিবে। তাহলে খেয়াল করে দেখো গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড, তাহলে এর কাজ কি? গ্যাস্ট্রিক জুস নিঃসরণে বাধা সৃষ্টি করা। ওকে, এভাবে পড়লে মনে থাকবে। তাহলে গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড নাম শুনেই বুঝতেছো সে একদম ইনহিবিট, থামে যাও, তার কাজ কি? গ্যাস্ট্রিক জুস নিঃসরণে বাধা দেওয়া। শেষ। আচ্ছা 8-9 আমরা আগেই পড়ে আসছি। এন্টেরোক্রাইনিন কাজ কি? লিভার কোন গ্রন্থিকে উদ্দীপ্ত করা, ইএল। ডিওক্রাইনিন ডিবি এর কাজ কি? ব্রুনারের গ্রন্থিকে উদ্দীপ্ত করা।
আচ্ছা, এবার খেয়াল করো, প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। তাহলে প্যানক্রিয়াস নাম থেকে আমরা বুঝি সে কোত্থেকে আসতেছে, অগ্নাশয় রস, অগ্নাশয় থেকে। এর কাজ কি দেখো, সবাই কি সুন্দর একসাথে লেখা, গ্যাস্ট্রিন, সিক্রেটিন, এন্টেরোকাইনিন, কিন্তু দেখো প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, এদেরকে কি করা হয়েছে, এরা কিন্তু আলাদা লেখা, প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। এদেরকে তুমি একসাথে বসতে দাও নাই, তাদেরকে তুমি রোমিও আর জুলিয়েটের মতো বাধা দিছো একসাথে বসতে। তাহলে এর কাজও কি হবে, বাধা দেওয়া। সেও করে কি, অগ্নাশয়ের রসক্ষরণে বাধা দেয়। ওকে, তো এই দেখো আমাদের হরমোন। এভাবে পড়লে তোমাদের আর ইনশাল্লাহ কখনোই ভুল হবে না। এই পেজটা যতটা ভয়ঙ্কর মনে হয় এবার দেখবা ততটা ভয়ঙ্কর ইনশাল্লাহ আর লাগবে না। ওকে, তাহলে আশা করি পারা যাবে। তাহলে এবার আসো, ও ছোট্ট একটু পড়া আছে, দেখো খাবারের পরিপাক তো হইলো, এখন খাবারের শোষণ। তাহলে আমরা জানি খাবারের শোষণ হয় কোথায়, ক্ষুদ্রান্তে। আর ক্ষুদ্রান্তে এই খাবারের শোষণের জন্য কি আছে, বিলাই আছে, এটা আমরা আগেই পড়ে আসছি। তাহলে এখান থেকে পড়বা যে মানুষের ক্ষুদ্রান্তে কতগুলো বিলাই থাকে, 50 লক্ষ। একদম মাথায় ঢুকায় ফেলো, কতগুলো বিলাই থাকবে, 50 লক্ষ। আচ্ছা, আর বিলাইয়ের শোষণ তলের মোট ক্ষেত্রফল কত, 10 বর্গ মিটার। ঠিক আছে, এই মাইক্রোবিলাই, ব্রাশ বর্ডার আমরা আগেও পড়ে আসছি। তাহলে জাস্ট এইটুক পড়বো যে কতগুলো বিলাই থাকে, 50 লক্ষ। আর শোষণ তলের ক্ষেত্রফল কত, 10 বর্গ মিটার। আচ্ছা, খেয়াল করে দেখো, বিলাইয়ের ভিতরে রক্তনালী আছে আর একটা হচ্ছে লসিকা নালী আছে। এই লসিকা নালীকে বলা হয় ল্যাকটিয়েল। এটা মাথায় রাখবো, এটা পরীক্ষায় আসে। ওকে, এই লসিকার মাধ্যমে স্নেহ জাতীয় খাবার পরিপাক হয়, যার কারণে এই লসিকা নালীকে বলা হয় ল্যাকটিয়েল। একবার পরীক্ষা আসছিল ল্যাকটিয়েল নালী কোথায় পাওয়া যায়, তাহলে অ্যান্সার কি হবে, ক্ষুদ্রান্ত্রে। ওকে, এবার আসো লাস্টের টপিক আমাদের, এটা আসলে লাস্ট, আর বানাচ্ছি না, বিএমআই। তাহলে এই যে আমরা খাওয়া দাওয়া নিয়ে এত কথা বলতেছি, তাহলে খাওয়া দাওয়ার সাথে স্বাভাবিকভাবেই ওজনের কথা চলে আসে, তাই না? তাহলে বিএমআই হচ্ছে এমন একটা প্যারামিটার যা দিয়ে আমরা বুঝি আমাদের ওজন স্বাভাবিক না ওজন বেড়ে গেছে। তাহলে বিএমআই হচ্ছে বডি মাস ইন্ডেক্স। তাহলে বিএমআই একটা ছক আছে, খুবই সোজা, আমরা এইভাবে মনে রাখবো। ওকে, গবলেট কোষ বৃহদান্ত্রে বেশি পাওয়া যায়। আচ্ছা, তাহলে প্রথমে মনে রাখবো 18.5, তারপরে মনে রাখবো 25, 30, 35, 40। আর কিচ্ছু না, কি মনে রাখবা, 18.5, তারপরে সব 5 করে বাড়ছে, 25, 30, 35, 40, 25, 30, 35, 40। ওকে, আচ্ছা, তো যদি তোমার বিএমআই 18.5 থাকে তার মানে তোমার ওজন হচ্ছে স্বাভাবিক। 18.5 বা তার বেশি মানে স্বাভাবিক। আচ্ছা, এরপর 25, তাহলে 25 বা তার বেশি মানে হচ্ছে অতিরিক্ত। 30 বা তার বেশি মানে হচ্ছে অবেসিটি 1, মানে তুমি মোটার ভিতর ঢুকে গেছো। 35 বা তার বেশি মানে হচ্ছে অবেসিটি 2, মানে তুমি ভালোই মোটাসোটা। আচ্ছা, 40 বা তার বেশি মানে হচ্ছে অবেসিটি 3, মানে ডাক দিয়েছেন দয়াল আমার টাইপ অবস্থা, তুমি এতই মোটা হয়ে গেছো যে এখন তোমার শরীরের জন্য এটা আসলে অনেক ক্ষতিকর। ওকে, তাহলে আমরা কিভাবে মনে রাখবো, 18.5, 25, 30, 35, 40, তাহলে 18.5 বা তার বেশি স্বাভাবিক, 25 বা তার বেশি হচ্ছে অতিরিক্ত, 30, 35, 40, 1, 2, 3, 30 বা তার বেশি 1, 35 বা তার বেশি অবেসিটি 2, 40 বা তার বেশি অবেসিটি 3। ওকে, আচ্ছা, এখানে দেখো একটা শব্দ আছে বেরিয়াট্রিক্স, এটা তোমাদের ছকের নিচেই তোমরা পাবা, যে চিকিৎসা বিজ্ঞানের যে শাখায় এই স্থূলতার তোমার মানে অসুবিধা, চিকিৎসা এইসব নিয়ে আলোচনা করা হয়, ট্রিটমেন্ট করা হয়, সেই শাখাটার নাম হচ্ছে বেরিয়াট্রিক্স। ওকে, সেই শাখার নাম কি, বেরিয়াট্রিক্স। আচ্ছা, এরপর দেখো স্থূলতার কারণের ভিতর প্রথম পয়েন্ট যেটা, এটা একটু খেয়াল করো। দেখবা তোমাদের মধ্যে অনেক ফ্রেন্ড আছে যারা দিন রাত 24 ঘন্টা খায়, আজকে বার্গার, কালকে কাচ্চি, পরের দিন তেহারি, পরের দিন কোক, কিন্তু জীবনও মোটা হয় না, এরকম টিং টিঙা পাতলাই থাকে। আবার কিছু আছে আমার মতো যে একটু হা করে তাকায় থাকে, বাতাস খাইলেও মোটা হয়ে যায়, তাই না? কারণ কি জানো, আমাদের শরীরে কিছু জিন আছে যার কাজ হচ্ছে মেদকে সঞ্চয় করে রাখা। যার শরীরে ওই জিন বেশি সে বেশি মোটা হবে, সেই জিনটার নাম হচ্ছে গুচ্ছ জিন।
তাহলে দেহে মেদ সঞ্চয়ের জন্য দায়ী কোন জিন? অ্যান্সার কি হবে? গুচ্ছ জিন। মনে থাকবে? তাহলে খেয়াল করো, যা পড়লাম এতক্ষণ পর্যন্ত খুবই সোজা পড়াশোনা করছি, কিন্তু এটা অবশ্যই বাসায় রিভিশন দিবা। যদি রিভিশন না দাও তাহলে আজকে পড়ছো কালকে সব ভুলে যাবা। ওকে, আচ্ছা এখন যা পড়াইছি জানি অনেক পড়ে ফেলছো, ব্রেনে এত লোড নেওয়া যায় না, কিন্তু তাও একটু 30 সেকেন্ড রিভিশন দাও, আমরা লাস্টের এক্সামটা দিয়ে ফেলবো। হ্যাঁ, লাকি যারা খাও তারপর মোটা হও না। ওকে, আমরা এক্সামটা দিয়ে ফেলি। আচ্ছা, বিএমআই 18.5 থেকে যদি কম হয় তার মানে কি? তার ওজন কম। ওকে, আচ্ছা 4 নম্বর কোশ্চেনটা আমি পড়াই নেই, কিন্তু তোমাদের বোটানির একজন স্যার বলছে এটা না পড়াইলে ওরা অ্যান্সার করতে পারবে, কারণ এটা আমি পড়াইছি। আর আমি দেখি তোমরা 4 নম্বর অ্যান্সার করতে পারো কিনা। আচ্ছা, এক্সাম হয়ে গেলে লিখে দিও যে এক্সাম শেষ। ওকে, তাহলে দেখো টাইলিন কোন জাতীয় খাবার পরিপাক করে? স্পট এক্সাম গুলো অ্যান্সার বলে দিই। ওকে, টাইলিন কোন জাতীয় খাবার পরিপাক করে? সবাই পারবা, কার্বোহাইড্রেট। নিষ্ক্রিয় পেপসিনোজেনকে সক্রিয় করে কে? হাইড্রোক্লোরিক অ্যাসিড। প্রথম আবিষ্কৃত হরমোন কোনটা? মনে আছে? সিক্রেটিন। আচ্ছা, যকৃতের প্রদাহকে কি বলে? অ্যান্সার কি হবে? হেপাটাইটিস। আচ্ছা, ল্যাকটেজ এনজাইম কোন রসে পাওয়া যায়? আমি বারবার বলছি, কোন রসে? আন্ত্রিক রসে, তাই না? আচ্ছা, তাহলে স্পট এক্সাম 3 অ্যান্সার গুলো বলি, একটু মিলায় নাও। মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটা? যকৃত। পানিতে দ্রবণীয় ভিটামিন কারা? ভিটামিন বি আর সি। ইনসুলিন ক্ষরণ করে কোন কোষ? বিটা কোষ। আচ্ছা, লোহিত রক্তকণিকার আয়ু কয়দিন? 120 দিন। অভিন্ন পিত্তনালী ও উইরসাং নালী মিলে কি গঠিত হয়? অ্যাম্পুলা অফ ব্যাটার। আচ্ছা, আচ্ছা, ক্ষুদ্রান্তের প্রথম অংশের নাম কি? ভিলাই। ও সরি, দেখছো ক্ষুদ্রান্তের প্রথম অংশের নাম কি? ডিজেয়ালি, ডিজে ডিউডেনাম। আচ্ছা, ক্ষুদ্রান্তের মিউকোসা থেকে আঙুলের মতো যে অভিক্ষেপ বের হয় তাকে কি বলে? ভিলাই। ভিলাইয়ের প্রান্তে অবস্থিত সূক্ষ্ম অভিক্ষেপকে কি বলে? মাইক্রোভিলাই। আর বৃহদান্ত্রের প্রথম অংশের নাম কি? সিকাম। আচ্ছা, এখানে দেখো নিচের কোনটি অন্ননালীর দৈর্ঘ্য? 25 সেন্টিমিটার। জিহ্বার অগ্রভাগে কোন স্বাদকড়ি থাকে? ওই যে আমরা বলছি যখন তোমরা ইনশাল্লাহ চান্স পেয়ে মিষ্টি খাবা সবার আগে সেই স্বাদ পাওয়া যাবে, তাহলে অগ্রভাগে হচ্ছে মিষ্টি। পাকস্থলীর কোন অংশ অন্ননালীর দিকে থাকে? কার্ডিয়া। কোন কোষ থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরিত হয়? প্যারাইটাল কোষ থেকে। কানের নিচে কোন লালাগ্রন্থি থাকে? কাপ। কানের নিচে প্যারোটিড। লালাগ্রন্থি কত জোড়া থাকে? 3 জোড়া। ওকে, তাহলে শেষ 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 সোনার বাংলাদেশ। তোমাদের অনেক 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 থ্যাংক ইউ এতক্ষণ মনোযোগ দিয়ে পড়াশোনার জন্য। এতক্ষণ আসলে সবার ধৈর্য থাকেও না। দেখো থ্যাংক ইউ এখন আনতে পারতেছি না, এক সেকেন্ড, থ্যাংক ইউ দিই তোমাদের। হ্যাঁ, থ্যাংক ইউ। আর হচ্ছে ডু ইট নাও সামটাইমস লেটার বিকামস নেভার। এই সময় চলে গেলে আর কখনোই পাওয়া যাবে না, সময়টাকে কাজে লাগাও। ইনশাল্লাহ যেদিন তোমার মোবাইলে মেসেজ আসবে নাম এই, মার্কস এত, রোল এত, সিলেক্টেড মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল কলেজ, তুমি দেখবা কি অন্যরকম একটা অনুভূতি হয়। ঠিক আছে, এই সুযোগ আর পাওয়া যাবে না, সুযোগটাকে কাজে লাগাও। আর কারো যদি কোনো সমস্যা থাকে আপুকে জানাবো, তোমাদের প্রবলেম এর যে পোস্টটা আছে জিওলজির ওখানে কমেন্ট করো, আমি ইনশাল্লাহ অ্যান্সার দিয়ে দিব। আর যেটুকু
না পড়াইলে না, অতটুকু আমি পড়াই দিছি, তোমাদের কাজ এখন শুধু রিভিশন দেওয়া। ঠিক আছে, তাহলে তোমার জন্য অনেক অনেক দোয়া থাকবে, আপুর জন্য অনেক দোয়া করবা, আর ইনশাল্লাহ তোমাদের সাথে মেডিকোর সেলিব্রেশন প্রোগ্রামে দেখা হবে। ঠিক আছে, আল্লাহ হাফিজ।